আপনাকে সেরোগেসিস মাধ্যমে আমাদের অফিসের ফারহান আদ্রব স্যারের বাচ্চার মা হতে হবে। 9 মাস পর ওনার বাচ্চা উনি নিয়ে যাবে। বিনিময়ে 20 লাখ টাকা দেওয়া হবে আপনাকে, বলল ম্যানেজার। মন হতভম্ব। অফিসে এসে এমন কিছু শুনতে হবে তাও ভাবতেই পারছে না। কি বলছে এটা ম্যানেজার সাহেব? আর স্যার, উনিও বা কেমন? এতদিন এই অফিসে কাজ করে তো এমন মনে হয়নি বসকে। উনি যথেষ্ট ভালো একটা মানুষ, যথেষ্ট সুদর্শনও বটে। আর ওনার বাচ্চার প্রয়োজন হলে বিয়েও তো করতে পারে। শুধু শুধু আমায় কেন টানছে এর ভেতর? হ্যাঁ, আমি এতিম, টাকার প্রয়োজন আমার, তাই বলে এইভাবে টাকার লোভিত না। এমন প্রস্তাব দেওয়ার মানেটা কি? মন দাঁড়িয়ে থাকার ব্যালেন্সটা ঠিক রাখতে পারল না। পড়ে যেতে নিলেই ম্যানেজার ধরে ফেলে। আমি ঠিক থাকতে পারছি না এটা শুনে। ম্যানেজারকে আমি বাবার মতো দেখতাম, আর উনিও আমাকে মেয়ের মতোই ভালোবাসতেন। আর আজ এই বিশ্বাসটা উনি ভেঙে দিয়েছেন। এতদিন যে সম্মানের সাথে বসকে দেখতাম, সেই বসের প্রতি একরাশ ঘৃণা এসে জমল, সাথে ম্যানেজারের প্রতিও। আমি নিজেকে যথাসম্ভব শান্ত রেখে ম্যানেজারকে বললাম, এসবের মানে কি? আমি তোমাকে আমার মেয়ের মতোই ভালোবাসি মা, আর তোমার বসকেও নিজের ছেলের মতো ভালোবাসি। ওকে ছোট থেকেই দেখে আসছি অনেক রাগী আর বদমেজাজি। যেটা বলবে ওটা যেমন করেই হোক করেই ছাড়বে। আর যথেষ্ট ভদ্র। নিঃসন্দেহে ও অনেক বুদ্ধিমানও। অফিসের অনেক শত্রুকে কিভাবে এক হাতে হ্যান্ডেল করত। সবাইকে শ্রদ্ধাও করে অনেক। কিন্তু ওর হঠাৎ এই সিদ্ধান্তকে আমি মানতে পারছি না। এটা অন্যায়। ও আমার কোনো কথাই ফেলে না, কিন্তু এই কথাটা কোনো প্রতি উত্তর আমি করতে পারছি না। সেই সাধ্য যে আমার নেই মা। তোমার ডিটেলস সব অফিসে আছে। তোমার টাকার দরকার আর ওর বাচ্চার দরকার। আমি বলবো কি রাজি হয়ে যাওয়াই ভালো। এবার বাকিটা তোমার ইচ্ছা মা। বলল ম্যানেজার আঙ্কেল। আমার কান ঝাঝা করে উঠল। আমি সাথে সাথে বেরিয়ে আসলাম ওই অফিস থেকে। করবো না আর চাকরি। কালই রেজিগনেশন লেটার দিয়ে চলে আসবো ওই অফিস থেকে। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি এসব। কিন্তু এই চাকরিটা যে আমার একমাত্র সম্বল ছিল। এত কম পড়ায় কেউ এই চাকরি দেয় না। এই একটা মাত্র এত বড় অফিসে চাকরিটা পেলাম আমি। কি ভেবে দিয়েছে সেটাও আমি জানি না। ওই অফিসে সব উচ্চশিক্ষিত লোক, তা ওনাদের কথার ধরনেই বোঝা যায়। আমাকে দিয়েছিল প্রিন্টারের কাজ, কারণ এই একটা কাজই তুলনামূলক সহজ ছিল। আর তেমন পড়া নিয়েও না। তবুও সন্তুষ্ট ছিলাম এই চাকরি নিয়ে। কিন্তু এখন কিভাবে চলবো আমি? ফারহান আদ্রাফ আমার অফিসের স্যার। দেখতে শুনতে ভীষণ ভালো, সুদর্শনও বটে, সবার সাথেই ভালো আচরণ করেন। বয়স 26-27 হবে। ওনার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বাবার অফিসেই বসেছিলেন পড়ালেখার পাশাপাশি। সেই থেকেই এত বড় বিজনেসটা উনিই সামলেছেন। আস্তে আস্তে এই 4 বছরে অনেক বড় করে ফেলেছেন এই বিজনেসটা। অনেক বুদ্ধিমানও বটে। এই 4 বছরে ওনাকে যারাই দেখে আসছেন, ওনারাই বলে খারাপ কোনো কিছু রেকর্ড ওনার এই চরিত্রে নেই। কিন্তু আজকে এটা কি হলো? উনি বিয়ে করবে বললেই অনেক মেয়ে হাজির হবে, তা অফিসের মেয়েদের দিকে তাকিয়ে বুঝেছিলাম আমি। তবে শুনেছি উনি মেয়ে জাতিকে নাকি বিশ্বাস করেন না কোনো এক কারণে, ছোট থেকে, এমনকি ঘৃণাও করেন অনেক। কিন্তু তাই বলে আমার জীবন কেন জড়াতে চাচ্ছেন উনি? আমি মন, আমার বাবা মাকে এটাও জানি না আমি। আমি বড় হয়েছি অনাথ আশ্রমে। ওখান থেকে ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছি। স্বাভাবিকভাবে ওখানে নিয়ম অনুসারে 18 বছর পার হওয়ার পরই আমারও বের হয়ে যেতে হলো ওখান থেকে। 4 মাস আগেই আমার 18 বছর পূর্ণ হয়েছিল। ওখান থেকে বেরিয়ে কই যাব ভাবতে ভাবতে মেয়েদের একটা ম্যাচে উঠেছিলাম আমি। ম্যাচে ওঠার আগে কিছু অগ্রিম টাকা দিতে হয়, কিন্তু আমার ওই অল্প টাকাটাও ছিল না। অনেক কষ্ট করে ম্যাচে থাকার সুযোগ পেয়েছিলাম আমি। বলেছিলাম আমাকে 1 মাস সময় দেওয়ার জন্য, তারপর লেগে গেলাম টিউশন অথবা কোনো ধরনের চাকরির খোঁজে। কিন্তু এই শহরে টিচারের অভাব নেই, তাই এত অল্প পড়াতে টিউশন পাচ্ছিলাম না আমি। অনেক খোঁজার পর ম্যাচের আমার পাশের বেডের মিম এই চাকরিটার খোঁজ দিয়েছিল আমায়। এদিকে ম্যাচের অনেক টাকা বাকি রয়ে গিয়েছিল শেষবারের মতো। উনি আমাকে 1 মাসের টাইম দিয়েছিল। আবার এদিকে অ্যাডমিশন টেস্ট আর অনার্সে ভর্তির তারিখের শেষ তারিখও চলে এসেছে। আর এদিকে আমি টাকাও জোগাড় করতে পারছিলাম না। কি করব ভেবে পাচ্ছি না। কিন্তু এখন এই চাকরিটাও যদি ছেড়ে দিতে হয়, কই যাব আমি? এসব ভাবতে ভাবতে একসময় চোখগুলো ঝাপসা হয়ে আসলো, আমার পেট গুলিয়ে আসছে। সকালে তেমন কিছুই পড়েনি পেটে খুশিতে।
কারণ আজকে চাকরির 1 মাস পূর্ণ হয়েছে আর বেতন দেওয়ার দিন ছিল আজকে। এই বেতন দিয়ে অনেক কিছু করব ভেবে রেখেছিলাম আমি। আর কি কি করব এটার হিসেবও করে রেখেছিলাম, কিন্তু অফিসে গিয়ে এমন একটা কথা শুনতে হবে কোনোদিনও ভাবতে পারিনি আমি। একসময় মাথাটাই ঘুরিয়ে উঠলো আমার, ধীরে ধীরে সব ঝাপসা হয়ে আসছে। বুঝতে পারছি সেন্সলেস হয়ে পড়ছিলাম আমি। একসময় রাস্তার পাশেই লুটিয়ে পড়লাম। অন্যদিকে ফারহান আদ্রাফ গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছেন। অফিস থেকে মন বের হওয়ার সাথে সাথেই ও উপরের তলার কাছের জানালা দিয়ে দেখছিল মনের তাড়াহুড়ো করে বের হওয়াটা। মনকে ফলো করার জন্যই ড্রাইভিং আস্তে করেছে ও। ফুটপাত দিয়ে হাঁটা মনকে অন্যমনস্ক লাগছে, হয়তো কিছুক্ষণ আগের বিষয়টা নিয়েই ভাবছে ও। কিন্তু ও জানে শেষ পর্যন্ত মন রাজি হবে এই শর্ত দিয়ে, না হলেও অন্য আরেকটা শর্ত দিয়েই। কারণ ওর এখন টাকার ভীষণ দরকার। ড্রাইভিং করার ফাঁকে ভাবছে মেয়েজাতকেও বিশ্বাস করতে পারবে না কোনোদিন, না হলে মনকেও নিজের জীবনের সাথে একেবারেই আবদ্ধ করে ফেলতো। ওর যে ছোটকাল থেকেই একটা ঘটনার জন্য মেয়ে জাতির ওপর সব বিশ্বাস ঠুনকো হয়ে গিয়েছে। এইভাবে ওর যে মন মানে না, কিন্তু মন না মানলেও করতে যে হবেই। যে সম্পর্কে শুরুতেই কোনো বিশ্বাস থাকবে না, সেই সম্পর্ক কিভাবে পূর্ণতা পাবে? এই বাচ্চাটার ভেতরেই ও মনের অস্তিত্ব দেখবে। এসব ভাবতে ভাবতে একসময় খেয়াল করলো মন ফুটপাতেই লুটিয়ে পড়েছে। দ্রুত ভেগে গাড়িটা চালিয়ে মনের পাশে যেতেই দেখলো মন সেন্সলেস হয়ে পড়েছে। ততক্ষণে মানুষ ঘিরে ধরেছে ওকে, কয়েক জায়গায় পানি ছিটাও দিচ্ছে, কিন্তু মনের কোনো সাড়া নেই। ফারহান দ্রুত বেগে ওখানে গিয়ে মানুষকে সরিয়ে দিয়ে মনকে কোলে নিতে গেলেই কয়েকজন আটকে দেয়। ওরা বলে, আপনি কেডা? এভাবে হুটহাট একটা মেয়ে মানুষকে কোলেই বা কেন নিতেছেন? আদ্রাফ জানে এদের সাথে কথায় লাগলেই আর ছুটতে পারবে না। মুখ ফুসকেই ওর জবাব বের হলো, অতি কাছের একজন। এটা বলেই ও মনকে কোলে করে নিয়ে গাড়িতে উঠিয়ে নিল। ওই লোকগুলো আর কিছু বলল না। আদ্রাফ গাড়িতে উঠে ওর ড্রাইভিং সিটের পাশে মনকে বসিয়ে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে, আর অন্য হাতে মোবাইল নিয়ে প্রথমেই ওর কাছের বন্ধু শুভ্রকে কল দিল। শুভ্র কল ধরতেই আদ্রাফ বলল, কই তুই? হাসপাতালে আছিস? ওই দিক থেকে শুভ্র হ্যাঁ বলতেই আদ্রাফ কল কেটে দিল। তার এখন অন্য কোনো দিকেই খেয়াল নেই, তার একমাত্র খেয়াল মনের দিকেই। মোবাইল রেখেই মনের মাথা নিজের এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে ড্রাইভিং করতে লাগলো। তার এখন দ্রুতই পৌঁছাতে হবে। হাসপাতালে পৌঁছার পর গাড়ি থেকে নেমেই মনকে কোলে নিয়ে ওর বন্ধু শুভ্রের ক্যাবিনের সামনে গিয়েই কল দিল। সব মানুষ তাকিয়ে আছে, কিন্তু আদ্রাফের সেদিকে খেয়াল নেই। শুভ্র ক্যাবিন থেকে বের হয়ে বন্ধুর কোলে মেয়ে দেখেই অবাকের চরম পর্যায়ে চলে গেল। এটা কিভাবে সম্ভব? আদ্রাফের কোলে মেয়ে? যে ছেলে মেয়ে জাতিকে সহ্য করতে পারে না, সেই ছেলের কোলে মেয়ে? শুভ্র আদ্রাফের কাছে এসেই বলার জন্য মুখ খুলল, আরে দোস্ত, এটা কি দেখ। কথা সম্পূর্ণ হওয়ার আগে আদ্রাফের গম্ভীর মুখশ্রী দেখে চুপ হয়ে গেল। তার এতক্ষণ হুঁশই ছিল না রোগীকে দেখার। বন্ধুর কথা ভাবতে গিয়ে তার আগে মেয়েটাকে দেখেই তার মুখ অটোমেটিকলি হা হয়ে গেল। এই মেয়ে এখানে কিভাবে? তার ওপর আদ্রাফেরই কোলে। কথা সম্পূর্ণ হওয়ার আগেই আদ্রাফের গম্ভীর মুখশ্রী দেখে চুপ হয়ে গেল। তার এতক্ষণ হুঁশই ছিল না রোগীকে দেখার। বন্ধুর কথা ভাবতে গিয়ে তার আগে মেয়েটাকে দেখে তার মুখ অটোমেটিকলি হা হয়ে গেল। এই মেয়ে এখানে কিভাবে? তার উপর আদ্রাফেরই কোলে। ওই দিন আদ্রাফের সাথে গাড়িতে করে যাওয়ার সময় তো দেখেছিলাম, জ্যামে পড়ে গাড়িতে বিরক্ত অবস্থায় রাস্তায় চোখ দিয়েছিলাম, আর তখনই মেয়েটা রাস্তার মাঝখান দিয়ে এক বৃদ্ধ মহিলাকে রাস্তা পার করে দিচ্ছিল। এরপর পরই জ্যামে ছুটে গিয়েছিল, কিন্তু আদ্রাফ ড্রাইভিং না করে রাস্তার দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে পড়েছিল। আমি ধাক্কা দিতেই ও সম্বিত ফিরে পেয়েছিল। তারপর আবার পিছন দিকে তাকিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছিল। ওকে অগোছালো লেগেছে সেই কিছুক্ষণ সময়ে। এরপরই গাড়ি স্টার্ট দিয়েছিল। শুভ্র এত কিছু না ভেবে আগে মেয়েটাকে দেখতে লাগলো, কারণ আর একটু হলেই আদ্রাফ ওকে চিবিয়ে খাবে। আর তেমন কিছুই না, অতিরিক্ত টেনশন আর স্ট্রেস নেওয়ার জন্য এমনটা হয়েছে, আর খাবারের অমনোযোগের জন্যই। ঠিকমতো খাবার খেলেই হবে, আর এখন আপাতত কিছু ওষুধ দিচ্ছি, এসব চলুক। বলল শুভ্র। আদ্রাফ যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ তো ও নিজেই ভেতরে ভেতরে ঠিক থাকতে পারছিল না। আদ্রাফ মনের পাশে বসে ওর এক হাত নিজের হাতের মুঠোয় নিল। কিছুক্ষণ তাকিয়ে থাকলো মনের দিকেই।
শুভ্রকে কিছু খাবার আনার ব্যবস্থা করতে বলল। শুভ্রও তাই করলো। তার হাসপাতালের কর্মচারীকে অর্ডার দিয়ে আসলো। আর ততক্ষণে আদ্রাফও উঠে এলো। এই কিছু সময় শুভ্র আদ্রাফকে দেখেই বুঝে গিয়েছে। শুভ্র আদ্রাফের পাশে এসে দাঁড়ালো। ভালোবাসিস ওকে? জানি না, বলে দিলেই তো হয়। আমার জীবনে কোনো নারীকে জড়াবো না। এই কথার প্রত্যুত্তরে কিছুই বলতে পারল না শুভ্র, কারণ ও জানে আদ্রাফকে এখন যেভাবেই বোঝাক না কেন ও বুঝতে চাইবে না। আর কি বা বোঝাবে আদ্রাফকে? ও নিজেই তো জানে আদ্রাফের একটা কালো অতীত আছে, যেই ট্রমাটা থেকে এখন আদ্রাফ বের হতে পারেনি। মন চোখ খুলেই হতবাক, কারণ ওর সামনে স্বয়ং আদ্রাফ দাঁড়িয়ে আছে। চারিদিকে তাকিয়ে বুঝতে পারলাম এটা একটা হসপিটাল, কিন্তু আমি হসপিটালেই বা কি করে আসলাম? আর আমার সামনেই বা ফারহান আদ্রাফ স্যার কেন আসবে? মন এটা ওর ভ্রম মনে করে চোখ বন্ধ করে আবার খুললো। না, এটা তো ভ্রমের মতো মনে হচ্ছে না। না, হয়তো বা আমার চোখের ভুল হতে পারে। যেই ভাবা সেই কাজ। আমি বেড থেকে নেমেই সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। এদিকে আদ্রাফ হতভম্ব। এই মেয়ে কি পাগল নাকি? সেন্স ফিরেই পাগলের মতো করছে। এখন আবার দৌড়ে ওয়াশরুমেই বা কেন গেল? আমি ওয়াশরুমে ঢুকে বেরিয়ে আধ বালতি পানি ঢেলে দিলাম ফারহান আদ্রাফ স্যারের গায়ে। হোয়াট ননসেন্স! আদ্রাফ রেগে চোখ মুখ লাল করে চিৎকার দিল। ইয়া আল্লাহ, তার মানে এটা আমার ভ্রম নয়। কি করলাম আমি এটা? নিজের মাথায় নিজেরই বাড়ি মারতে ইচ্ছে করছে এখন। আদ্রাফ মনকে বিড়বিড় করতে দেখে আর একটা জোরে ডাক দিল। আর এতেই মন কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। স্যার স্যার, আম এক্সট্রিমলি সরি স্যার। আমি আমি আসলে বুঝতে পারিনি। আদ্রাফ আর কিছু না বলে দাঁতে দাঁত চেপে নিজের রাগ সংযত করে পাশের খাবারের প্যাকেটটা মনের হাতে দিল। খাবার ঠিক মতো খাবে, আর অতিরিক্ত টেনশন করবে না। এখন এই খাবারগুলো খেয়ে নাও চলতে। ওনার এই কেয়ারনেস দেখে হঠাৎ মাথায় আসলো আমি হসপিটালে কি করছি। এতক্ষণ এইসবের কারণে খেয়ালই ছিল না। আর এই ডক্টরই বা কেন আসলো? আর সকালের ম্যানেজার আঙ্কেলের কথাগুলো কেমনে ভুলে গেলাম আমি। ইয়া আল্লাহ, সকালের কথাগুলো ভাবতে আমি বিস্ফোরণ চোখে আদ্রাফের দিকে তাকালাম। আর পাশের ছোট্ট টেবিল থেকে ফল কাটা ছুরিটা নিলাম। এই, আপনি আমাকে সার্ভেশনের জন্যই এখানে এনেছেন তাই না? এই জন্যই এত কেয়ারনেস আমার প্রতি? হ্যাঁ, আমি তো এতক্ষণ ভুলেই গিয়েছিলাম সকালের কথাগুলো। খবরদার, এক পাও আমার দিকে এগোলে আমি আমি আপনি আপনি যে আমার অফিসের বস এটা ভুলে যাব। এই ছুরিটা দিয়ে জবাই করে মেরে ফেলবো একদম। ওইটা ফল কাটার ছুরি, ওইটা দিয়ে জবাই করতে পারবে না তুমি। ছুরি দিয়ে সর্বোচ্চ হাত কাটা যায়, জবাই না। এতদিন এটাও শিখলে না? স্ট্রেঞ্জ। আমি বাচ্চা ভেবেছি তোমাকে, কিন্তু তুমি তো দেখছি আমার ভাবনার চাইতে বেশি বাচ্চা মন। ততক্ষণে শুভ্র ক্যাবিনে ঢুকলো আবার। যেটাই কাটা যাক, ওইটাই কেটে দিব আমি। আর এই ডক্টর এখানে কেন? হ্যাঁ, আমি কিন্তু এখন চিৎকার করব বলে দিলাম, আর নয়তো দুজনকে একসাথে খুন করে ফেলবো। এটা শুনে শুভ্র পেট ধরে জোরে জোরে হাসতে শুরু করলো। ওর হাসি দেখেই মনের বোকাশোকা চাহনি। এখানে হাসির কি বলল মন? সিরিয়াস জিনিসেও হাসে। আদ্রাফ, দোস্ত, শেষ পর্যন্ত এই বাচ্চাটা কি পেলি? শুভ্র হাসতে হাসতে আদ্রাফকে কথাগুলো বলতেই আদ্রাফের দিকে তাকাতেই চুপ হয়ে গেল আদ্রাফের রাগী চেহারা দেখে। আর এদিকে মন তো তেলে বেগুনে জ্বলে উঠল বাচ্চার বলার কারণে। কিন্তু এখন চুপ থাকাই শ্রেয় মনে হচ্ছে। কোনো মতেই এখান থেকে বের হতে পারলেই হলো। এখানে থাকার ইচ্ছে আছে নাকি? চাইলে ব্যবস্থা করতে পারি। বাসায় যাওয়ার ইচ্ছে নেই? গভীর পুরুষালী কণ্ঠস্বর কানে আসতেই মনের খেয়াল হলো ও একা একা দাঁড়িয়েই বিড়বিড় করছিল। আদ্রাফ শুভ্রকে বলে বেরিয়ে যেতেই মন এক নজর শুভ্রর দিকে রাগী চোখে তাকিয়ে বের হয়ে গেল। ডাক্তার হয়েও কোনো পাত্তা পাচ্ছি না। কে বলবে আমি ডাক্তার? ওরা বেরিয়ে যেতেই শুভ্র আপন মনে বিড়বিড় করে বলে উঠল। মন গেট দিয়ে বের হতেই দেখে আদ্রাফ স্যার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, বোধহয় মনেরই অপেক্ষায়। মন আদ্রাফকে না দেখার ভান করে রিক্সা ডাকতে লাগলো। আর তা দেখে আদ্রাফ বলে উঠল, আমায় কি তোমার ড্রাইভার মনে হয় যে আমি গাড়ির দরজা খুলে তোমার ঢোকার সুযোগ করে দেবো? আমার সাথে আপনার শুধুমাত্র এমনি স্বাভাবিক কর্মচারী সম্পর্ক, এর বাইরে কিছুই নেই। আপনি কি সব কর্মচারীদের এইভাবে গাড়িতে করে বাসায় পৌঁছে দেন? যদি দেন তাহলে উঠবো, আর না হলে আলগা পিড়িতে দেখাতে আসবেন না। এই বলে মন রিক্সায় উঠে গেল। যাক বাবা, এখন কিছুটা হলেও নিজেকে হালকা লাগছে ওই কচ্ছরটাকে কিছু বলতে পেরে।
আর এদিকে আদ্রাফের জল শক্ত হয়ে গেছে। আজ একদিনে এই মেয়েটার সাহস এতটাই বেড়ে গেছে। এতদিন তো এমন মনে হয়নি। যেই মেয়ে চোখ তুলে তাকিয়ে কথা বলতে পারতো না, সেই মেয়ে এখন এই ফারহান আতরাফের সাথে তর্কে জড়ায়। মুন রুমে ঢুকার সাথে সাথেই পাশের বেড থেকে মিম বলে ওঠেন,